ইসলাম চ্যানেল বাংলার এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাসুদ হাসান খান। আজকে আমরা কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে। শফিকুল আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এত ব্যস্ততার মাঝেও আপনি যে আমাদের জন্য সময় করেছেন তার জন্য ইসলাম চ্যানেল বাংলার তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। লন্ডনে এখন সামার আসতে শুরু করেছে, চমৎকার ওয়েদার। আপনাদের এই সফরের সময় ফাঁকে ফাঁকে কি সেই ওয়েদার এনজয় করার সুযোগ পাচ্ছেন, না কাজের চাপে সেটা সম্ভব হচ্ছে না? না, এটা লন্ডনে আমার প্রথম ভিজিট। তো লন্ডনে যে এরকম চমৎকার ওয়েদার আছে এটা আসলে আমার তেমন একটা জানা ছিল না। লন্ডন মানে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, ওভারকাস্ট স্কাই, শীত, হ্যাঁ, কোনো কোনো সময় হয়তো বরফও পড়ে। তো এই জায়গা থেকে মানে যে এটা সানি ওয়েদার, পুরো সানি, একটু গড়, বিশেষ করে 4টা-5টার সময়ও যে এই রৌদ্রতা ধরে থাকে, তো এটা খুবই বিউটিফুল ওয়েদার। কিন্তু সেটাকে এনজয় করার সুযোগ পাচ্ছেন? একটা জিনিস হয় যে চিফ অ্যাডভাইজারের সাথে যখন আমরা ট্রাভেলে থাকি, ওনার প্রচুর মিটিং থাকে। ওনার তো আর পৃথিবী ঘোরার তো আর তেমন ইয়ে নাই, উনি পুরো পৃথিবীর সবই দেখেছেন। এখন যেটা হয় যে উনি যেই ট্যুরগুলো আমরা যেগুলো করছি সেগুলো খুবই প্যাক থাকে প্রোগ্রামে, প্রতিদিন 4টা, 5টা, 6টা, 7টা করে প্রোগ্রাম থাকে। তো এইটা, এবং কোনো কোনো ক্ষেত্রে যেগুলো ধরেন ইন্টারন্যাশনাল কনফারেন্স যেখানে হয়, যেমন ডেভোসে বা ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে, ওইখানে তো 15, 16, 17টাও মিটিং করছিল প্রতিদিন। এই সকাল 8টার থেকে হতো রাত 8টা। তো এইখানেও হয়, এখানে ওনার প্রতিদিনই মানে উনি চান না যে ওনার কোনো টাইম স্লটটা একটু ফাঁকা যাক। অর্থাৎ আপনারা আসলে সেই সুযোগটা পাচ্ছেন না। আজকে যেহেতু উনি বোধহয় কিং চার্লসের আজকে একটা ডিনার আছে, তো উনি ওইখানে গিয়েছেন। আর ওইখানে জানেন রাজার ডিনারে তো বেশি জন ইনভাইটেশন পায় না, তো সেই জন্য আমি একটু ছুটি পেয়েছি, সেই জন্য আপনার সাথে দেখা করতে আসলাম। প্রফেসর ইউনূস লন্ডনে রয়েছেন 4 দিনের সফরে, তো আজকে 2 দিন, দ্বিতীয় দিন পার হচ্ছে। কেমন চলছে এই সফর? এই সফর আমি যদি বলি, এটা মূলত সফরটা তো অনেকগুলো, 3টা মূল কারণ। একটা হচ্ছে যে উনি একটা অ্যাওয়ার্ড পাচ্ছেন, কিংস চার্লস III হারমোনি অ্যাওয়ার্ড। সেটা ওনার যে লাইফ লং, ওনার যে মাইক্রোফিন্যান্স বা দরিদ্র মানুষের জন্য, এনভায়রনমেন্টের জন্য, সব কিছু নিয়ে যে ওনার কাজ, ওনার এই কাজের একটা স্বীকৃতি স্বরূপ ওনাকে এই হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। সেকেন্ড হচ্ছে যে আমরা এসছি এখানে, অনেকগুলো আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে অ্যান্টি কারাপশন কমিশনের প্রধান এসছেন, তারপরে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এসছেন। আপনি জানেন শেখ হাসিনার সময়ে প্রচুর টাকা বাইরে পাচার হয়ে গেছে। তার সে আলোকে একটা যে হোয়াইট পেপার করা হয়েছিল, সেখানে বলা হয়েছে যে $234 বিলিয়ন বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়ে গেছে তারা, যখন করাপ্ট লোকগুলো এটা করেছে। এই টাকার ট্রেল ধরে কোথায় কোথায় যাওয়া যায়, কোথায় কোথায় তার অফিসিয়ালদের সাথে কথা বলা যায়, তো সেই জন্য অ্যান্টি কারাপশন কমিশনও কাজ করছে, সেন্ট্রাল ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কাজ আসছে, ওনারাও কিছু অ্যাসেট রিকভারি নিয়ে কাজ করছেন। আর এটা একটা বড় ফোকাস, চিফ অ্যাডভাইজার তারও মিটিংগুলোতে এই প্রসঙ্গটা বারবার আনছেন। আর তৃতীয় হচ্ছে হলো অফিসিয়াল, ওনার যে অফিসিয়াল ট্যুর, বিভিন্ন অফিসিয়ালের সাথে কথা বলা। সেই অফিসিয়াল ট্যুরের মধ্যে মানে যেসব যে অ্যাপয়েন্টমেন্টসগুলো আছে, তো আজকে কি কি ছিল? আজকে তো সকালবেলায় ছিল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে মিটিং, এটা অনেকক্ষণ ধরে হয়েছে। তারপরে তো উনি চ্যাথাম হাউসে গিয়েছিলেন, সেখানে চ্যাথাম হাউসে যে প্রধান ব্রনন ম্যাডক্স, তার সাথে ওনার একটা মিটিং ছিল। তারপরে ওনার একটা ইন্টারভিউ হলো, আর পরে তো একটা উনি ম্যাডক্সের সাথে প্রায় 1 ঘন্টা 17 মিনিটের একটা ইন্টারভিউ দিলেন। তো ওইটা তো লাইভ স্ট্রিম হয়েছে, আমরা লাইভ দেখিয়েছি। দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক প্রোগ্রাম আমি বলবো। আর এরপরে ওনার যেটা হচ্ছে যে আমরা ওয়েস্টমিনিস্টারে গেলাম, এই পার্লামেন্টে গেলাম। পার্লামেন্টে যে ওইখানে যে ব্রিটিশ যে সেক্রেটারি অফ স্টেট, যিনি ওদের ওদের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট দেখেন,
এগুলোর কোঅপারেট, তার সাথে একটা বড় মিটিং হচ্ছে। সেখানে রোজি উইন্টারটন ছিলেন, যিনি ব্যারোনেস, উনি বাংলাদেশে ইউকের ট্রেড এনভয় টু বাংলাদেশ। তো ওনারা একটা বড় মিটিং হয়েছে যে আমাদের সাথে ইউকের আমরা কিভাবে ট্রেডের সম্পর্কটা বাড়াবো, ওদের থেকে কিভাবে আরও আমরা ইনভেস্টমেন্ট পেতে পারি, এই ধরনের আলাপগুলো হয়েছে বাংলাদেশে। এরপরে কি কি রয়েছে মানে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট? আজকে তো তারপরে উনি ফিরে এসে উনি কিংসের যে ডিনারে গেলেন, ডিনারটা শেষ করে উনি আজকে আর তেমন একটা কাজ নেই। এর তারপর আগামীকাল আমাদের বেশ কিছু মিটিং আছে, তো সেগুলো তারপরে আবার কিংসের অ্যাওয়ার্ডটাও আগামীকাল দেওয়া হবে। সেই আগামীকালও আমি দেখছি যে মোটামুটি ব্যস্ত সময় যাবে। আপনি চ্যাথাম হাউসের কথা বলছিলেন, রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যার মানে পোশাকি নাম, সবাই চ্যাথাম হাউস নামেই জানে। তো এই যে সেখানে ডক্টর ইউনূস যে সংলাপে যোগদান করলেন এবং সেখানে তিনি দীর্ঘ সময় কথা বলেছেন, প্রশ্নোত্তর জবাব দিয়েছেন, তো আপনার কাছে, আপনি তো ছিলেন সেখানে, আপনার কাছে দেখে মনে হচ্ছে যে তার বক্তব্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি যেটা প্রফেসর ইউনূস মেক করার চেষ্টা করেছেন? একটা জিনিস যেটা হচ্ছে, পুরো বিষয়টা ছিল যে আমরা 10টা মাস তো এই গভর্নমেন্টের হয়ে গেছে, 10 মাসের কয়েকটা দিন বেশি। তো এই সময় উনি কি চ্যালেঞ্জগুলো ফেস করলেন এই ইন্টারিম গভর্নমেন্ট, এবং কতটুকু আমরা আসলে অ্যাচিভ করলাম, আমাদের অ্যাচিভ, এবং সামনে আমাদের চ্যালেঞ্জেসগুলো কী। মানে আমরা তো একটা আমাদের সময়ও একটা বেঁধে দেওয়া হয়েছে যে আমরা এপ্রিলে ইলেকশন করে উইল লিভ, তো এর মধ্যে আমরা কি কি অ্যাচিভ করব, এই পুরো জিনিসগুলো এসছে। আমাদের তো অনেক একটা যেটা হয় যে একটা বিপ্লব উত্তর বা একটা গণ অভ্যুত্থান উত্তর দেশে যেই ধরনের এক্সপেকটেশন তৈরি হয়, ওই এক্সপেকটেশন ম্যানেজ করাটা হলো বিগেস্ট স্ট্রাগল। আমরা আসলে কতটুকু এক্সপেকটেশন ম্যানেজ করতে পেরেছি, আমরা কি ইকোনমিকে কি আগের একটা বেটার জায়গায় নিতে পেরেছি কিনা, আমরা মানুষের যে ডেমোক্রেটিক মানে ট্রানজিশনের যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো সুচারুভাবে করতে পারছি কিনা। আমাদের একটা বড় ম্যান্ডেট ছিল রিফর্মের কাজগুলো আমরা কতটুকু করতে পারছি, মানুষের এক্সপেকটেশন ফুলফিল করতে পারছি কিনা, এই প্রত্যেকটা বিষয় উনি অনেকক্ষণ ধরে বলেছেন। তো প্রথমে হচ্ছে ম্যাডক্স ওনাকে অনেকগুলো কোশ্চেন করলেন, সেগুলোর উত্তর দিয়েছেন। তারপরে অডিয়েন্সের থেকে অনেকগুলো কোশ্চেন ছিল, প্রত্যেকটারই উনি উত্তর দিয়েছেন। আমার কাছে যেটা মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেক অ্যাওয়ে ফ্রম দ্যাট ডায়ালগ, এক্সকিউজ মি, সেটা হলো যে প্রফেসর ইউনূস বলেছেন যে বাংলাদেশে 17 বছরের ইতিহাসে সবচেয়ে ভালো একটা নির্বাচন হতে যাচ্ছে, যেটা তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন। আমি পরে দেখছিলাম যে বাংলাদেশের সংবাদ মাধ্যম যারা, তারা এই বিষয়টাকে খুব সিরিয়াসলি দেখছে, তারা খুব বড় করে হাইলাইট করছে। এটা একটা কথা উনি বললেন যে এবারে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনটা যে অবাধ নির্বাচন হবে, মানুষ যে খুশি মনে গিয়ে ভোট দিতে পারবে, স্বাধীনভাবে তাদের মতামত জানাতে পারবে, সেটা একটা ইন্ডিকেশন, একটা প্রমিস উনি করেছেন আজকের বক্তব্যের মধ্যে। এটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে। আরেকটা কথা যেটা তিনি বলেছেন যে একটা সেরা সবচেয়ে ভালো নির্বাচন হবে এবং একটা ভালো সময়ে নির্বাচন হবে। এখন উনি তো, আমরা তো জানি উনি আগেই বলেছেন যে এপ্রিলে নির্বাচন হবে। ওনার এই কথার মধ্যে দিয়ে কি একটা মানে পজিশন চেঞ্জের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তিনি এপ্রিলের নির্বাচনের বিষয়টাকে হয়তো উনি রিকনসিডার করবেন, একটু সামনে এগিয়ে আনবেন, মানে যেহেতু নির্বাচন কবে হবে সেটা নিয়ে একটা বিতর্ক তো রয়েছে। আমার মনে হয় না উনি কিন্তু এপ্রিলকে, উনি যখন এপ্রিল ডিসাইড করলেন তখন কিন্তু আমরা এই ওয়েদার কীরকম হবে, তার আগে যে রোজার মাসটায় ক্যাম্পেইন করতে কি অসুবিধায় পড়বে কিনা, এগুলো কিন্তু নিয়ে ভাবা হয়েছে। এমন না যে এই কথা, কিন্তু আপনারা তো ওইটাও বিবেচনা করেছেন যে এপ্রিলে নির্বাচন মানে হচ্ছে সাইক্লোনের সিজন, এগুলো এইটা আমি বলছি আপনাকে। আমরা ওই ওয়েদারের আমরা যেটা করেছি যে মেট্রোলজিস্টদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা বলেছে যে এপ্রিলের প্রথমার্ধে, বিশেষ করে এপ্রিলের প্রথম 10 দিনের আবহাওয়াটা যথেষ্ট ভালো থাকে, তখন ঝড়ও কম হয়, তাপমাত্রাটাও রিলেটিভলি কম পড়ে, যে পরের 20 দিনের তুলনায় যথেষ্ট ভালো থাকে।
কেননা কিন্তু এপ্রিল ফেব্রুয়ারি মার্চে মাসটাই তো হচ্ছে- ওয়েদার আরো বেটার। হ্যাঁ, ফেব্রুয়ারি বা মার্চে তো ওয়েদার আরো কিন্তু আমাদের উনি তো ওইটা বারবার বলছেন, সেটা হচ্ছে যে আমরা ফেব্রুয়ারির মধ্যে কাজটা শেষ করতে চাই। কেননা সত্যিকার অর্থে আমি যেই ব্যুরোক্রেসি নিয়ে আমরা কাজ করছি সেটা খুব স্লো, সেটা খুব ইনএফিশিয়েন্ট। তাকে নিয়ে উনি যে কাজগুলো অ্যাচিভ করতে চাচ্ছেন, উনি তো একটা বড় রিফর্মের একটা বড় এজেন্ডা ওনার। এই রিফর্মটা তো শুধুমাত্র পলিটিক্যাল রিফর্ম না, এটা ইকোনমিক রিফর্ম আছে, অন্যান্য অনেক রিফর্ম আছে। সেই রিফর্মগুলো উনি যদি যে ইন্টারিম গভর্নমেন্ট যদি অ্যাচিভ করতে চায়, সেটা উনি দেখছেন। উনি একটা রিয়ালিস্টিক একটা টাইম ফ্রেম দেখেছেন যে মার্চের মধ্যে এটা শেষ করতে পারবেন। তো ইয়েতে মানে যে কয়টা রিফর্মের কথা বলা হচ্ছে সেই রিফর্ম শেষ করে ফেলবে মার্চে? না, মানে এই আপনারা শুরু করতে চাইছেন, শেষ করতে চাইছেন না? না না, বিশেষ করে পলিটিক্যাল রিফর্মগুলো আমরা পুরো শেষ করতে পারবো না। যেমন একটা বড় রিফর্মের জায়গা হচ্ছে যে আমাদেরকে ইভেন আমাদের ওয়েস্টার্ন পার্টনাররাও বলেছে, সেটা হচ্ছে যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস, বারবার বলা হচ্ছে এটা, যে কেননা আমাদের যে প্রসিকিউশনটা এটা পুরোপুরি এটা সরকার পার্টি যেটা থাকে, রুলিং পার্টি, তারাই তাদের মনোনীত লোকগুলোকে এই প্রসিকিউশনের কাজগুলো দেয়, প্রসিকিউটর হয়। ফলে হয় কি, এটা অনেক ক্ষেত্রে পলিটিক্যালি দুষ্ট হয়ে যায়, মানে পলিটিক্যালি এক ধরনের দাসত্ব তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, এবং দেখা যায় যে পলিটিক্যাল পার্টিগুলো এটা দেয়ই হচ্ছে তার পলিটিক্যাল পারপাসটাকে সার্ভ করার জন্য। ওই জায়গা থেকে তো আমাদের উত্তরণ করতে হবে, আমরা নিউট্রাল জায়গায় যেতে হবে। এই কাজটা করার জন্য আপনার প্রচুর সময় লাগবে। তো আপনারা কোনো একটা সংস্কার শেষ করতে পারবেন? আমরা অনেকগুলো কাজ অলরেডি তো আমরা এইবারে যে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন যেটা, ওইখানে কিন্তু আমরা অলরেডি জানিয়েও দিয়েছি যে কয়টা অলরেডি আমরা অ্যাচিভ করেছি। আমরা যে অ্যাচিভ হচ্ছে না, যেগুলো ব্রডার কনসেনসাস লাগছে না পলিটিক্যাল পার্টি, সেগুলো তো আমরা অলরেডি করছি। ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে। 1058টার মধ্যে কতটা অলরেডি হয়ে গেছে। আপনি বলছিলেন যে ব্রিটেনের নিরাপত্তা উপদেষ্টা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক হয়েছে, আমরা তার ছবিও দেখছিলাম। কি নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে? ওইখানে মূলত আলোচনা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস। আপনি জানেন রোহিঙ্গা ক্রাইসিসটা একটা সময় পুরো মানুষের মানে পুরো গ্লোবাল যে ইস্যুগুলোর মধ্যেই ছিল না, দূরে চলে গিয়েছিল। সেটাকে আবার নতুন করে রিভাইভ করে এটা গ্লোবাল এই যে রিজিওনাল যে ক্রাইসিসগুলো আছে, সেই ক্রাইসিসের টপে আনার একটা আমাদের চেষ্টা ছিল। প্রফেসর ইউনূস বারবার বলছেন এই ক্রাইসিসটা আমাদের সলভ করতে হবে, বিকজ এই লোকগুলোকে একটা সময় যেটা হচ্ছে এখন অলরেডি এটা আমরা ফেস করছি, অনেকে আর এইড দিতে চাচ্ছে না। এই যে 1 মিলিয়ন 1.2 মিলিয়ন রোহিঙ্গা আমাদের এখানে আছে, তাকে তো তার রেশনিং দিতে হয়, তার খাওয়া থাকা পড়া এগুলোকে টেক কেয়ার করতে হয়, একটা হিউম্যানিটেরিয়ান নিড। সেই জায়গাটা ইদানিং আপনি এইড কাট অনেক বড় বড় দেশ তাদের যে তারা যেই ধরনের গ্রান্ট দিত বা যেই ধরনের এটা এখন দিচ্ছে না, ফলে যে এটা শর্টফল হয়েছে, পটের সাইজটা কমে যাচ্ছে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে ওই পারে একটা সিভিল ওয়ারের মতো হচ্ছে তাতমাদো, মানে মায়ানমার মিলিটারি ভার্সেস আরাকান আর্মির সাথে। তো এইটার ফলে এটার ইম্প্যাক্ট আমাদের এখানে আসছে। প্রায় 1 লাখের মতো নতুন রোহিঙ্গা আরও আসছে এই 2023 সালের অক্টোবরের পরের থেকে। এখন এই পুরো জিনিসগুলো এই মানে নিউ ডাইমেনশন তৈরি হচ্ছে। এই জায়গায় কিভাবে একটা রেজুলেশনের জায়গায় যাওয়া যায়, কীভাবে এটাকে রিজলভ করা যায়, এইটা কাজটা আমাদের খুবই, এটার জন্য আমরা ইন্টারন্যাশনাল অনেক সাথে কথা বলছি। সেটারই আজকে বড় অংশ ছিল আজকে আলোচনায় জোনাথন পাওয়েলের সাথে এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলোচনাটা। এছাড়া অ্যাসেট রিকভারি নিয়ে আলাপ হয়েছে, আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনে রিফর্ম। ওরা যথেষ্ট আমাদেরকে হেল্প করছে। এদের যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি আছে তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। কেননা এই বিষয়গুলোতে দুই দেশের মধ্যে একটা অ্যাক্টিভ এনগেজমেন্ট আছে। অবশ্যই আছে। আপনারা দেখেছেন যে এনসিএ এর মানে ইয়ের কারণে কিছু কিছু কাজ হয়েছে ওইখানে। তা আমরা এটা বেশি বলতে চাচ্ছি না, বাট আমরা বলছি যে তা আমাদের মধ্যে তাদের একটা, আমরা এবং ইউকের মধ্যে একটা খুব নিবিড় একটা ইন্টেন্সিভ একটা কোঅপারেশন হচ্ছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী
কিয়ার স্টারমারের সাথে বৈঠক হওয়ার একটা কথা ছিল, যেটা আমরা সংবাদ মাধ্যমে আগে দেখেছি, সেটা কি আদৌ হচ্ছে? এটা বলতে পারি যে এটা যেহেতু যেটা আমরা যেটা শুনছি সেটা হচ্ছে যে স্পেন্ডিং রিভিউ হচ্ছে বাজেট ইয়েতে ইউকে পার্লামেন্টে, ফলে এটা খুবই একটা ব্যস্ততম সময় এই সময়। তো আমরা এটা এক ধরনের চেষ্টা আছে তার সাথে একটা মিটিং। কিন্তু এই ধরনের মিটিং যখন হয়, মানে বায়োল্যাটারাল টক্স যখন হয়, সেটার গ্রাউন্ড ওয়ার্ক শুরু হয় 2 মাস আগে। বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, লন্ডনে হাই কমিশন, তারা সবাই জানা থাকে যে এটা একটা সেট মিটিং, এটা হচ্ছে অথবা এটা হচ্ছে না। এই ধোঁয়াশাটা কেন তৈরি হলো? এটার মূল কারণ হচ্ছে যে মিটিং ওনাকে তো প্রথমে হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া হলো, অ্যাওয়ার্ডের জন্য যে উনি কিং চার্লস ওনাকে সিলেক্ট করলেন এই একটা বড় অ্যাওয়ার্ডের জন্য। তো ওই অ্যাওয়ার্ডের কারণে উনি ইয়েতে আসলেন, কি যেন লন্ডনে আসলেন। তো তখন ওইখান থেকে এরা বললো যে তাহলে এই ট্যুরটা তো একটা অফিসিয়াল ট্যুর হচ্ছে, তো ফলে টাইম গ্যাপটা খুব কম ছিল। আর আমাদের তরফ থেকে আমরা তখন জাপানে সফর করছি, ইয়েতে সফর করছি, এই যে রোজার একটা বড় ছুটি হলো, রোজা কি কই কোরবানির একটা বড় ছুটির মধ্যে পড়লাম। তো ফলে এইখানে মানে এই কাজগুলো, যে কাজগুলো হওয়ার কথা ছিল বায়োলেটারাল ভাবে এগুলো ফিক্স করে, এটা টাইম মতো হয়নি। এই যে মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে যে বৈঠকটা হতে পারলো না অন্তত এখন পর্যন্ত, এটাকে কি আপনি একটা সরকারের জন্য সেটব্যাক বলে মনে করেন? না, আমরা মনে করি না। আমরা মনে করি ইউকে আমাদের একটা ভালো বন্ধু। হ্যাঁ, এটা একটা মিটিং হলো কি হলো না, এটার উপর দিয়ে তো আর সরকারের সম্পর্কটি হয় না। অনেক সময় তো দেখা যায় যে অনেক ব্যস্ততা থাকে, বাট আমরা মনে করি যে ইউকে আমাদের সাথে খুব নিবিড়ভাবে আমরা ইউকের সাথে কাজ করছি অনেকগুলো ইস্যুতে, এবং আমরা বলবো যে 100% সহায়তা পাচ্ছি। তারা আমাদেরকে প্রচুর হেল্প করছে। আমাদের এই যে রিফর্মের প্রসেসেও তারা অনেক উৎসাহ দেখিয়েছে যে তারা কাজ করতে চায়। তো ইউকের সাথে আমাদের যে পার্টনারশিপটা, এটা অনেক ডিপ। আপনি একটু আগে প্রফেসর ইউনূসের বিদেশ সফরের কথা বলছিলেন, তো আমি যেটা দেখছিলাম আমার এক হিসাবে যে প্রফেসর ইউনূস 11 মাসে 11টা দেশ সফর করেছেন, যুক্তরাজ্য সহ। তিনি কি একটু বেশি একটু ঘন ঘন আমার মনে হয় এটা দরকার ছিল। এটা আমার মনে হয় যে আরো বেশি ট্যুর করতে। কেন এই সফরগুলো হয়েছে? এই সফরের মূল কারণটা হচ্ছে যে আমাদের যে অভূতপূর্ব যে চেঞ্জ হয়েছে, এটার একটা বড় রকমের ইন্টারন্যাশনাল সাপোর্ট আমাদের দরকার ছিল। কারণ আমাদেরকে নিয়ে যেই ধরনের ক্যাম্পেইন হচ্ছে, যেই ধরনের যে না এই দেশে একটা ইসলামিস্ট টেক ওভার হয়ে গেছে বা এক ধরনের তালেবানরা এসছে, এই যে পুরো পৃথিবীকে আপনাকে এক ধরনের ডিসইনফরমেশন দিয়ে ফ্লাডেড করা, এবং এটা আমাদের নেইবারিং কান্ট্রির মিডিয়ারা বেশি করছে। এইটাকে আপনি যদি ফাইট করার জন্য হলেও আমাদের এই যে এই সফরগুলো দরকার ছিল। আর একটা হচ্ছে যে আমরা যেই ইকোনমিকে যেই তলানিতে পেয়েছি, একদম প্রফেসর ইউনূস বলেন যে একটা পুরো আর্থকোয়েকের মতো অবস্থা, হ্যাঁ, সেই জায়গায় এই ইকোনমিকে টেনে তোলার জন্য হলে আমার ইন্টারন্যাশনাল সাপোর্টটা খুব দরকার ছিল। আমি যদি যখন এই গভর্নমেন্ট থেকে চলে যাব বা তখন এটা নিয়ে লিখবো, আমি বলতে পারি প্রত্যেকটা সাপোর্ট দরকার ছিল। আমরা নতুন করে বাংলাদেশকে গড়তে চাই, আমরা ইন্টারন্যাশনাল সাপোর্ট ছাড়া এটা পারবো না। আমরা জাপানে গিয়েছি, ঠিক আছে, কিন্তু এই আন্তর্জাতিক সমর্থন আদায় করতে হলে ডক্টর ইউনূসকে পার্সোনালি কেন সব জায়গায় যেতে হবে? এটা তো সার্বিকভাবে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সবার দায়িত্ব না। ওনাকে তো সবাই চিনে, উনি যেই রেসপেক্টের জায়গা ওনার, মানে যেভাবে ওনাকে রেসপেক্ট করে ওয়েস্টে বা এমনি যে কোনো দেশে, এটা তো উনি বাংলাদেশের জন্য তো একজন অ্যাসেট। তো এটা উনি যেখানে যাচ্ছেন দেখা যাচ্ছে যে সবাই উনি তার ফ্রেন্ডশিপের হাত বাড়িয়ে দিচ্ছে সবাই। অনেকে ওনাকে অলরেডি চিনে, যেমন চীনে আমরা গিয়েছি, চীনে প্রেসিডেন্ট শি জিনপিং ওনার সাথে অলরেডি 2007-9 ওনার সাথে কয়েকবার মিটিংও করেছেন, যখন উনি ফুজিয়ান প্রদেশের গভর্নর ছিলেন।
তো এই যে ওনাকে যে চেনা, এটা তো অনেক বড় একটা আপনারা ব্র্যান্ড ইউনুসকে ব্যবহার করতে চাইছেন এই কাজে? ব্র্যান্ড, আমি এটাকে এত মানে মার্কেটিং এর সেন্সে বলবো না, বাট আমার মনে হয় যে বাংলাদেশকে যেই ভয়ানক একটা অর্থনীতি রেখে গেছে সেটাকে রিকনস্ট্রাকশনের জন্য, আমাদের রিফর্মের জন্য ফুল সাপোর্ট আদায় করার জন্য, কারণ আপনি যাই বলেন, আমরা তো ইন্টারন্যাশনাল, আমরা এটা এই গ্লোবালাইজড ওয়ার্ল্ডে, গ্লোবালাইজেশনের যুগে আপনি তো একা উঠতে পারবেন না। আপনি জব তৈরি করতে হলেও বিদেশি সাপোর্ট লাগে, আপনি আপনার মার্কেটিং করতে হলেও বিদেশি সাপোর্ট লাগে। তো এই পুরো জিনিসটা আমরা মনে করি যে এই যে না হলে দেখেন এই 10 মাসে আমরা ইকোনমির এই জায়গায় আসতে পারতাম না। আমরা যেই জায়গায় এসছি ইকোনমি এখন আবার টেক অফের জায়গায় এসছে, ইকোনমি ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি হয়েছে, ইনফ্লেশন কমে গেছে, রিজার্ভ ইজ স্ট্যাবল, এবং আমরা ফ্লোটিং টাকাকে ফ্লোটিং করিয়েছি, একদম মার্কেট বেস রেট হচ্ছে ডলারের এগেনস্টে। এটা তো একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট। এবং এক্সপোর্ট হচ্ছে 10 মাসে 10%-এরও বেশি গ্রোথ, ডাবল ডিজিট গ্রোথ। তো এই জায়গাগুলো উনি এইভাবে সহমর্মিতাটা আপনারা আসলে আন্তর্জাতিক মহলে তৈরি করতে চাচ্ছেন। আমরা প্রত্যেকটা জায়গায় যে আমাদের কথাগুলো বলছি যে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হচ্ছে, এবং তারা শুনছেন সেই কথা, আমরা শুনছি এবং তারা সাপোর্ট দিচ্ছেন। অনেক ইনভেস্ট আপনি চায়নার থেকে দেখেন, পরপর 2টা বড় ইনভেস্টরের দল বাংলাদেশে এসে ভিজিট করে গেলেন। জাপানে যে আমরা 2টা এগ্রিমেন্ট করলাম, সেখানে 1 লক্ষ বাংলাদেশের ওইখানে আমাদের চাকরি পাওয়ার একটা সুযোগ তৈরি হলো। তারপরে আমরা ইউএইতে গিয়েছি, ইউএইর দরজাটা বন্ধ ছিল 2012 সালের পরের থেকে, ওরা রিক্রুটমেন্ট করতেছিল না। আপনাকে এইখানে থামাতে হচ্ছে, এই প্রসঙ্গে আমরা আরো কথা বলবো, কিন্তু এই মুহূর্তে আমাদের একটা ব্রেক নিতে হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আমরা এখন একটা ছোট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার ফিরে আসব এই ইন্টারেস্টিং আলোচনায়, এই প্রশ্নোত্তর পর্বে। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমরা আবার ফিরে এসেছি আমাদের এই আজকের এই বিশেষ আয়োজন, বিশেষ সাক্ষাৎকার। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মিস্টার আলম, আপনাকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আপনি বলছিলেন যে এই যে স্বীকৃতি আদায় এবং বিদেশ সফর এবং নানান দেশে প্রফেসর ইউনূসকে যেতে হচ্ছে প্রয়োজনের খাতিরে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে মোট 11টা ট্রিপের মধ্যে একটা ট্রিপে শুধুমাত্র একটা বাইল্যাটারাল বৈঠক হয়েছে, শি জিনপিংয়ের কথা আপনি বলছিলেন। বাকিগুলোতে বাইল্যাটারাল টকস কেন করা সম্ভব হলো না? না, অনেক ক্ষেত্রে তো আমরা বাইল্যাটারাল ট্যুরে যাচ্ছি তা না। যেমন ধরেন ডেভোসে গিয়েছি, বা ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে উনি গিয়েছেন, বা বাকুতে COP29-এ গিয়েছেন, বা বোয়া ফোরাম ইয়েতে গিয়েছেন, নিকেতেও আমরা, জাপানেও আমাদের বায়োলেটারাল হয়েছে, চীনেও হয়েছে, তারপরে ইজিপ্টে D8-এর সম্মেলন হয়েছে, আর দুবাইতে হচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট, আর ইয়েতে হয়েছে যে 8টা সামিট। প্রত্যেকটার পিছনে কারণ আছে। কারণগুলো হচ্ছে যে, আমি আবারও বলছি, আমরা ইনভেস্টমেন্ট আমাদের দরকার। উনি তো দেখেন এই প্রত্যেকটা দেশ ওনার ভিজিট করা, উনি ওয়ার্ল্ডের এমন কোনো জায়গায় নেই যে উনি ভিজিট করেন নাই। উনি এই ট্যুরগুলো করছেনই হচ্ছে যে কিভাবে আমি আদায় করে নিতে পারি, মানে ওনার জন্য এগুলো আসলে লেজার ট্রিপ না, লেজার ট্রিপ না। এবং আমি বলতে পারি এই যে সকাল 8টার থেকে রাত 8টা 9টা 10টা পর্যন্ত ওনার মিটিং থাকে। উনি কোনো আমি দেখি না, যেমন একটা জায়গায় খালি থাকলো, উনি সাথে সাথে কোনো মিটিং অ্যাড করা যায় কিনা, বা বাংলাদেশের কমিউনিটি যদি ওইখানে থাকে তাদের সাথে বসা যায় কিনা। উনি মানে 2টা মিনিট নষ্ট করবেন, এটা আমি দেখি। ওনার অনেক বয়স হয়েছে, উনি কি এই যে স্ট্রেস, ট্রাভেলিং এর স্ট্রেস, মিটিং এর স্ট্রেস, এগুলো কি আমাদের থেকে উনি ইয়াং। আচ্ছা, আমি তো মানে অবাক হয়ে যাই অনেস্টলি। মানে আমরা যারা জার্নালিজম করি, আমাদের মধ্যে তো অনেক ধরনের লেজিনেস কাজ করে, ফলে এখন এসে আমি ওনার সাথে কোপ আপ করাটা অনেক সময় টাফ হয়ে যায়, উনি সবসময়। এবং এই যে আমরা যখন মিটিংগুলো শেষ করব, আবার উনি দেশে ফিরবেন, দেশে ফিরে আবার উনি একটা ডিব্রিফ করবেন, ডিব্রিফ হবে, ডিব্রিফের পরে এই কাজগুলো কি কোন কোন জায়গায় কাজ করতে হবে, আবার এই কাজের জায়গাগুলো নিয়ে আবার বলা হবে সবাইকে ইয়ে করে, মানে সেটাও একটা অনেক বড় কাজ। হ্যাঁ, যে মানে আমরা যে ওইখানে গেলাম, এসে যে আবার ভুলে না যেতে না যাই কেন গিয়েছি, যে যাওয়ার এই যে কাজগুলো তৈরি হলো সেগুলো যেন
আবার সবাইয়ের মধ্যে বিলিয়ে দেওয়া যে না এই কাজগুলো করতে হবে। ডক্টর ইউনুস লন্ডনে এসেছেন রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড নিতে। এই সম্পর্কে একটু বলুন যে কি এই অ্যাওয়ার্ড, কি জন্য দেওয়া হচ্ছে? এটা হচ্ছে ওনার লাইফ লং উনি যে কাজগুলো করেছেন সেই কাজের একটা স্বীকৃতি। উনি তো দেখেন উনি সেই মিড 70s উনি কাজ শুরু করলেন মাইক্রো ক্রেডিট নিয়ে। মাইক্রো ক্রেডিটের মূল কাজটা ছিল যে দরিদ্র মানুষের কাছে যেন সে যেন কোলাটেরাল ফ্রি সে যাতে লোন পায়, ছোট ছোট লোন, বাট সে যেন অন্তত লোনটা পায়। এটা দিয়ে তাকে তার দরিদ্রতাকে তাকে দারিদ্র্যমুক্ত করা, এবং সেই কাজটা কিন্তু বাংলাদেশে হয়েছে। উনি শুরু করেছেন, অন্যান্য এনজিওরা তারা মাইক্রো ক্রেডিট শুরু করেছে, এবং এটা আস্তে আস্তে এই মাইক্রো ক্রেডিটের যে মুভমেন্টটা পুরো সারা বিশ্বে ছড়িয়ে আছে। এখন এই যে ইউএসএতেও গ্রামীণ আমেরিকা দেখা যাচ্ছে যে তারা ম্যাসিভলি সাকসেসফুল। এই যারা বাইরেতে মাইগ্রেন্ট লোকরা যারা আসে তাদেরকে কর্মসংস্থান করা, তাদের কাছে কোলাটেরাল ফ্রি লোন দেওয়া, এটা একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট। ওইখানেও আপনি দেখবেন যে লোন কালেকশনটা যেটা পেইংটা 99% সাকসেসফুল, ম্যাসিভ। তাহলে কি এইভাবে বলা যায় যে প্রফেসর ইউনূসের যে পলিসি, এটা উনি মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছেন। মাইক্রো ক্রেডিটের পরে উনি যেটা নিয়ে কাজ করলেন সোশ্যাল বিজনেস, যে আপনি প্রফিট আপনি যে বিজনেসগুলো করেন সেই বিজনেসের কোনো প্রফিট আপনি নেবেন না, এটা এই প্রফিটটা ওইখানেই থেকে যাবে, এটা দিয়ে ওই প্রতিষ্ঠানটা আরও বড় হবে বা প্রতিষ্ঠানটা আরও প্রতিষ্ঠান তৈরি করবে। তারপরে উনি কাজ করলেন হচ্ছে 3-0 নিয়ে, যেটা তিনি চ্যাথাম হাউসের ডায়ালগে উল্লেখ করেছেন। তো এই পুরো জিনিসগুলো নিয়ে ওনার এই যে আয়োজন, এই যে সারা জীবনটা দিয়ে যে উনি কাজগুলো করলেন, সেই কাজেরই স্বীকৃতি হচ্ছে এই যে কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ড। এটা কি একটু অন্যভাবে ব্যাখ্যা করলে ভুল হবে যে প্রফেসর ইউনূসের যে ফিলসফি, ব্যক্তিগত ফিলসফি, এবং যেটার উপর তিনি দীর্ঘদিন কাজ করেছেন, সেটা এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের ফিলসফির সঙ্গে মিলে গেছে? আমি জানি না, বাট উনি বাংলাদেশকে একটা স্বনির্ভর, বাংলাদেশকে একটা প্রোগ্রেসিভ, বাংলাদেশকে একটা রিচ কান্ট্রি হিসাবে দেখতে চান। এখানে কোনো দরিদ্র লোক থাকবে না, হ্যাঁ এবং বাংলাদেশ খুব এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। এখানে কোনো কোনো ধরনের ক্লাইমেট চেঞ্জে আমরা যাতে রেজিলিয়েন্ট থাকি সব সময়, এটাকে যাতে ওভারকাম করতে পারে, এই কাজগুলো উনি ওনার যে 10 মাসে যে কাজগুলো ওনারা নিলেন, আপনি দেখবেন যে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি দেখেন বা ফিনান্স মিনিস্ট্রি দেখেন, যে এই কাজগুলো ওনার ফিলোসফিটা কিছুটা তো এইখানে রিফ্লেকশন হচ্ছে। প্লাস হচ্ছে যে পুরো গভর্নমেন্টটাকেই উনি এমনভাবে রিফর্ম করার চেষ্টা করছেন যাতে এটা বাংলাদেশের মানুষকে দরিদ্র মুক্ত করার জন্য খুব এক্সিলারেটেড ওয়েতে এটা জন্য কাজ করতে পারে। রাজার কাছ থেকে পুরস্কার গ্রহণ করা, ব্রিটেনের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করা, ব্যবসায়ীদের সঙ্গে দেখা করা, এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ বোধহয় প্রফেসর ইউনূসের সামনে রয়েছে, সেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠক করা বা তাদের মুখোমুখি দেখা করা। এটা কেন হচ্ছে? না, বিএনপি তো বাংলাদেশের এখন পলিটিক্যাল বাস্তবে ওরা লার্জেস্ট পার্টি। তো বিএনপির লিডার হচ্ছেন তারেক রহমান, আর প্রফেসর ইউনূস হচ্ছেন ইন্টারিম গভর্নমেন্টের সরকার প্রধান। তো এই যে পলিটিক্যাল ট্রানজিশনে আমরা যাচ্ছি, ডেমোক্রেটিক ট্রানজিশনে, সেখানে তো বিএনপি একটা বড় একটা অংশীজন। তো বিএনপির সাথে কথা বলাটা তো আমরা প্রফেসর ইউনূস কিন্তু সমস্ত পার্টির লিডারদের সাথেই বসেছেন, জামাতের লিডার বলেন, এনসিপির লিডার বলেন, বিএনপির সাথে। এখন যেহেতু বিএনপির আসলে মুখ্য লিডার তো তারেক রহমান, তো এইখানে এসে এই অপরচুনিটিটা যেহেতু হয়েছে, তাহলে প্রশ্ন আছে যে এই 11 মাস পরে কেন এই মুখোমুখি? এখন যেহেতু উনি তো 11 মাসে তো আর লন্ডনে আসেন নাই, লন্ডনে আসছেন এই যেহেতু লন্ডনে উনি থাকেন, তো এই অপরচুনিটিটা তৈরি হয়েছে। তো এই যে মুখোমুখি দেখা হওয়ার একটা সম্ভাবনা, এর থেকে প্রফেসর ইউনূস কি প্রত্যাশা করছেন?
আমাদের মনে হয় যে যে এটা এটা বাংলাদেশের পলিটিক্যাল ট্রানজিশন মানে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং হবে। কেননা বিএনপিও তো ইলেকশন করবে, বিএনপি অনেক ধরনের তার পুরো গ্রাসরুটস তার যে প্রেজেন্স এটা তো রিমার্কেবল। তো সেই জায়গায় মানে প্লাস হচ্ছে বিএনপি এই যে জুলাই চার্টার যেটা আমরা করতে চাচ্ছি সেটাও বিএনপি একটা বড় অংশীজন। তো অনেকগুলো ইস্যু তো আছে, সেগুলো নিয়ে আলাপ হবে। মানে কি ধরনের ইস্যু? যেমন ধরেন রিফর্ম নিয়ে, রিফর্মটা আমরা কবে করতে চাচ্ছি, তারপরে আমরা তো অলরেডি ইলেকশনের একটা টাইম দিয়েছি, সেই ইলেকশনের টাইমে মানে কিভাবে শিডিউলগুলো ঘোষণা করা হবে বা এই ধরনের কিছু ইস্যু। তারপরে হচ্ছে যে নির্বাচনের তারিখ নিয়ে এক ধরনের সমঝোতার সম্ভাবনা রয়েছে এখানে। আমরা তো অলরেডি, উনি তো আগে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বলেছিলেন যে এর মধ্যে ইলেকশন হবে। তাই গত 6 তারিখে উনি জানিয়েছেন যে ইলেকশনটা হবে এপ্রিল মাসের প্রথমার্ধে। তো এটা অলরেডি এই যে পুরো 6 মাসের মাঝ বরাবরই একটা টাইম এটা দেওয়া হয়েছে। তো আমাদের মনে হয় যে এই সময় ইলেকশন করলে সবার জন্য এটা বেটার হবে, ইনক্লুডিং বিএনপি। বিএনপি মানে আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে ক্ষমতায় নেই, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং তার প্রধান হচ্ছে তারেক রহমান। তো মানে নির্বাচনমুখী রাজনীতিতে এই বৈঠকের কি প্রভাব পড়ার সম্ভাবনা আছে, এটা আমি আপনাকে জিজ্ঞেস করছি প্রেস সচিব হিসাবে এবং একই সঙ্গে একজন জার্নালিস্ট হিসেবে। আমি যেহেতু এখন জার্নালিস্ট হিসেবে আমার মন্তব্য করার মানে মিনিংলেস, প্রশ্নটা আমি জার্নালিস্ট হিসেবে আপনাকে করেছি। না, আমার মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট মিটিং। একটা দেশের সরকার প্রধান এবং একটা দেশের বিগেস্ট পলিটিক্যাল পার্টির লিডারের মিটিং অলওয়েজ ইজ এ গুড থিং। তারা যখন এক টেবিলে বসেন, তারা যখন অনেক আলাপ আলোচনা করেন, সেটার ইম্প্যাক্ট যে পলিটিক্যাল এই গ্রাউন্ডে যে পড়ে, একদম একদম প্রত্যন্ত গ্রামে যেও এর ইম্প্যাক্টটা হয়। তো এটা অবশ্যই, এটার থেকে পজিটিভটাই আমি সবচেয়ে বেশি দেখছি। এখানে তো আমি নেগেটিভের কিছু দেখছি না। আমার মনে হয় যে এর পরে যেটা হবে যে বিএনপিও মানে জুলাই চার্টারটা আমরা খুব দ্রুত করতে পারবো এবং সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবেন। এই বৈঠকটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং বৈঠকটি হবে কি হবে না এরকম নিয়ে একটা দোদুল্যমানতা ছিল। তো আপনি কি গিয়ে আমাদের জানাতে পারেন যে কিভাবে এই বৈঠকটির ব্যাপারে আলোচনা হলো, নেগোসিয়েশন হলো এবং বৈঠক যে একটা হবে সেই প্রক্রিয়াটা কিভাবে হয়েছে? না, এটা আমাদের যেটা হচ্ছে, এটা দুইটা পক্ষেরই ইন্টারেস্ট ছিল এই মিটিংটার জন্য, তো সেই জন্য হয়েছে। আমি আবারও বলি, এটা তো বাংলাদেশের পলিটিক্যাল বাস্তবতায় মানে চিফ অ্যাডভাইজার এবং তারেক রহমান দুজনই খুবই ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব। তো তাদের মধ্যে মিটিং হওয়াটা তো দেশের জন্য খুব ইটস এ পজিটিভ নিউজ, খুবই ভালো একটা ইভেন্ট। আমরা শুনলাম যে প্রফেসর ইউনূসের কাছ থেকে তার প্রত্যাশাটা কি, কিন্তু আপনারা মানে যারা এই সরকারে রয়েছেন তারা তারেক রহমানের কাছ থেকে কি প্রত্যাশা করেন এই বৈঠকে? না, এটা আগে আমরা কিছু বলছি না। আমার মনে হয় যে মিটিংটা হোক না, ওনারা, আমরা চাই যে একটা খুব ভালো মিটিং। আপনারা তো কিছু প্রত্যাশা নিয়ে এটা নিয়ে আমি বলছি না, এটা নিয়ে, কারণ এটা ওনারা কি নিয়ে আলোচনা করবেন এটা ওনারাই ঠিক করবেন। ওনারা কি নিয়ে আলোচনা করেন এটা মিটিং হওয়ার পরে আমরা বলতে পারবো। একটা কথা কি বলা যায় যে যেহেতু প্রফেসর ইউনূসের টেনিওর তার একটা সফল নির্বাচনের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে নির্বাচিত সরকার দেশের ক্ষমতা গ্রহণ করবে, তো সেই জন্যে এই বৈঠকটা প্রফেসর ইউনূসের জন্য এক ধরনের এক্সিট প্ল্যানের একটা অংশ হিসেবে এই বৈঠক হচ্ছে। না, এটা না, এটা এক ধরনের মিউচুয়াল রেসপেক্টের জায়গা থেকে। হ্যাঁ, আপনি দেখেন তো বিএনপির তো 17 বছর যথেষ্ট স্ট্রাগল ছিল। তারা তো অনেক, তাদের যে সাফারিংসটা এটা তো আনবিলিভেবল। তাদের প্রতি যেই ধরনের টর্চার হয়েছে বিএনপির, তাদের পার্টিটাকে ধরে রেখেছিলেন তারেক রহমান, ঠিক আছে? তো সেই জন্য একটা বড় পলিটিক্যাল পার্টির লিডারের সাথে, এবং ওনারা জুলাইয়ের যে অংশীজন, জুলাই যে আন্দোলনে যারা আন্দোলন করেছেন, মানে বড় একটা অংশীজন হচ্ছে বিএনপি। তো সেই আন্দোলনের, আর আমরা যেহেতু একটা আন্দোলনের ফসলের গভর্নমেন্ট,
হ্যাঁ, তো সেই জন্য এই মিটিংটা হওয়াটা তো ভালো, সবার জন্য ভালো। বিএনপির সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কের যদি আমরা একটু পোস্টমর্টেম করি, তাহলে আমরা দেখব যে এই সম্পর্কটা মানে অনেকটা ওঠানামা করেছে। শুরু থেকে যে ধরনের ক্লোজ আমরা দেখতে পাচ্ছিলাম, বা তাদের একজন আরেকজনের প্রতি যে মনোভাব আমরা দেখতে পাচ্ছিলাম, সেখান থেকে একটা সময় গিয়ে দেখলাম যে সেটা বেশ একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। তারপরে এসে আবার এখন দেখতে পাচ্ছি যে এই তারেক রহমানের সঙ্গে যদি বৈঠক হয়, সেটাও একটা মানে ভালো ইঙ্গিত, একটা সিম্বল হিসেবে দেখা যেতে পারে। এই যে ফ্লাকচুয়েশনটা, রিলেশনশিপের ফ্লাকচুয়েশনটা হলো কেন? না, এটা একটা হচ্ছে যে আমরা দেখেন এই গভর্নমেন্ট আসছে একটা ব্রডার একটা ম্যান্ডেট নিয়ে। তার ম্যান্ডেটটা, মূল যে ম্যান্ডেট সেটা হচ্ছে যে ইলেকশন, তার ম্যান্ডেট হচ্ছে রিফর্ম, এবং তার ম্যান্ডেট হচ্ছে ট্রায়াল মানে যারা এই অত্যাচারটা করেছে, মানুষকে হত্যাযোগ্য করেছে, তাদেরকে ট্রায়াল করা। এই শেখ হাসিনার সময় পুরো লিডারশিপ সহ যারা, এই তো এই তিনটা ম্যান্ডেটের কারণে আমরা মনে করছি যে আমাদের যেই কাজগুলো করতে একটু সময় লাগবে এটা। আর বিএনপি যেটা হচ্ছে যে বিএনপি ইলেকশনটা তাড়াতাড়ি চাচ্ছে, তো সেই জায়গায় একটা টানাপোড়েন, মানে আমরা কিন্তু মানে খুব সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছি বিএনপির থেকে, কিন্তু কথা হচ্ছে যে মাঠে যে কথাগুলো আসছে সেটা দেখা যাচ্ছে যে ওনারা তাড়াতাড়ি ইলেকশন চাচ্ছেন, আমরা এপ্রিলে দিতে চাচ্ছি। এক ধরনের মানুষ ভাবছে যে আমাদের মধ্যে বুঝিয়ে একটা দূরত্বর কিছু না, একটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তো একটা নির্বাচনমুখী হয়, সেই নির্বাচনটা তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি ইলেকশন যাবে। আর আমাদের ম্যান্ডেটটা হচ্ছে যে আমরা আসছি একটা খুবই ভঙ্গুর একটা ইকোনমি, তারপরে হচ্ছে এত বড় একটা হত্যাযজ্ঞ হলো, সেটার একটা বিচার করা, এবং ইলেকশনের জন্য এমন একটা ইলেকশন করা যেটার জন্য কোনো প্রশ্ন না থাকে। তো ইলেকশনের জন্য অনেকগুলো রিফর্ম করা, এই কাজগুলো করতে আমরা দেখেছি যে আমাদের সময় লাগবে। সেই জন্য আমরা যে ইলেকশনটা দিতে চাচ্ছি এটা 20 মাস পরে, বিএনপি হয়তো আরও আগে চেয়েছে ইলেকশনটা। নিন্দুকেরা বলে থাকেন যে সরকারের ভেতরে, আপনাদের সরকারের ভেতরেই একটি অংশ বরাবরই চায় যে তাদের সঙ্গে বিএনপির সম্পর্কটা খারাপ হোক, এবং তারা তাদের নিজস্ব যে মানে ভেস্টেড ইন্টারেস্ট আছে সেই কারণেই তারা বিএনপির সাথে সম্পর্কটাকে ভালোভাবে দেখতে চায় না। কি বলবেন? না, আমি মনে করি যে আমাদের ক্যাবিনেটে যারা আছেন তারা খুবই সেলফলেস প্যাট্রিয়ট, তারা দেশের জন্য স্যাক্রিফাইস করে এই কাজটা নিয়েছেন, অনেকের অনেক ফিনান্সিয়াল লস স্বীকার করে এই জায়গায় এসছেন, এবং তাদের মধ্যে একটা দিন অতিরিক্ত ক্ষমতায় থাকার কারোর মধ্যে কোনো লোভ নাই, এবং কারো কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন যে আমি বের হয়ে এই পলিটিক্যাল পার্টিতে জয়েন করব, আমি কিন্তু এটা শুনি নাই। আর সবাই চাচ্ছেন যে ইলেকশনটা যেই সময়ে হয়েছে সে তাড়াতাড়ি হয়ে যাক, তারপর ওনারা আবার তার স্ব কর্মক্ষেত্রে ফিরতে পারবেন। এটা ওনারা একটা বড় একটা দায়িত্ব নিয়ে এসছেন এখানে। কেউ আমি অন্তত দেখি, কারণ আমি ক্যাবিনেট মিটিংগুলোয় প্রত্যেকটাই থাকি, তো ক্যাবিনেট মিটিংয়ে আমি তো এমন কোনো আওয়াজ শুনি নাই যে না পাওয়ার আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে, এরকম তো কথা নয়। সবাই দেশকে সার্ভ করতে আসছেন, দেশের একটা সময় সার্ভ, ওনারা মনে হচ্ছেন যে না 20 মাস এনাফ, আমরা 20 মাস পরে আমরা চলে যাচ্ছি। এই সরকারের ভেতর থেকে পদত্যাগ করে ছাত্র নেতারা একটা আলাদা দল গঠন করলো, এনসিপি গঠন করলো। এটা কি বলা যায় যে এনসিপির উপরে প্রফেসর ইউনূসের একটা ছায়া রয়েছে, তিনি বটবৃক্ষ? আমাদের পলিসিগুলো কি তা বলে? আমরা তো অনেক 10টা মাস আসছি, আমরা কয়টা এমন কি মুভ নিয়েছি যেটা এনসিপিকে হেল্প করে? আমরা আমাদের মতো দেশের কল্যাণ যেগুলো হয় সেই কাজগুলোই করা হচ্ছে। দেশের কল্যাণের কিছু কাজ যা করছি তার হয়তো বা কিছু অংশ এনসিপির ফেভারে যাচ্ছে, আবার কিছু অংশ এনসিপির ফেভারে এগেনস্টে যাচ্ছে। এনসিপির দেখেন লিডাররা চাচ্ছিল যে প্রেসিডেন্টের রিমুভাল, কিন্তু যখন দেখা হলো যে না ব্রডার কনসেনসাস নাই, তো সেই জায়গাটা তো এটা হয়নি, ওই জায়গাটা ওইখানেই থেমে গেছে। ঠিক তেমনি প্রথম দিকে, এই বছরের প্রথম দিকে তারা জুলাই প্রোক্লেমেশন চাচ্ছিলেন, তো এগেন এখানে ব্রডার কনসেনসাস হয়নি, ওই জায়গায় থেমে গেছে। তো সবগুলো ওনারা চাচ্ছেন আর আমরা করছি, বা প্রফেসর ইউনূসের ছায়া আছে, এটা আমার মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে এটা
মানে সত্য না। একটা তো দাবি আছে, এনসিপি করছে না, কিন্তু অন্য একটা গ্রুপ থেকে দাবি করা হচ্ছে যে নির্বাচন সংস্কার কাজ শুরু হবে, সেই সংস্কারকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেই দেশে নির্বাচনের কথা বলা যেতে পারে। এই ব্যাপারে আসলে পজিশনটা কি আপনাদের? না, আমাদের পজিশন খুবই ক্লিয়ার যে সংস্কার তো এটা অনেক, এটা এভার লাস্টিং। আপনি দেখেন ব্রিটেনে যেখানে এসছি তারা তো পার্লামেন্টারি সিস্টেম 200-300 বছর ধরে হচ্ছে, ওদেরও তো সংস্কার হয় না, নতুন নতুন সংস্কার আসে, নতুন নতুন ইস্যুতে তারা নতুন নতুন রিফর্ম নিয়ে আসে, এবং অনেকে একটা পার্টির নামই তো হয়ে গেছে রিফর্ম পার্টি। তো সেই সংস্কারের বিষয়টা আমরা মনে করি যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, বাট এর মধ্যে আমরা কিছু কিছু অ্যাচিভেবল ডুয়েবলস কোনগুলো সেগুলো আমরা এই 20 মাসের মধ্যে, মানে 10 মাস চলে গেছে, আরও 10 মাসে আমরা কতটুকু অ্যাচিভ করতে চাই এইটাই এর মধ্যে। বাট আমরা মনে করি যে এরপরে যিনি ইলেক্টেড গভর্নমেন্ট আসবেন তার উপরের দায়িত্ব আরও অনেক বেশি, তারা এই সংস্কারকে এগিয়ে নিতে হবে। প্রফেসর ইউনূস তাহলে 5 বছর থাকতে চান না ক্ষমতায়? না, ওনার কোনো ইচ্ছা নাই। উনি বারবার বলেছেন উনি 20 মাস এই যে মানে এপ্রিলের পরে উনি হি উইল রিটার্ন টু হিজ ওল্ড জব, ওল্ড যেই জায়গায় ছিলেন সেই জায়গায়। কি করবেন উনি যখন ইলেকশন হয়ে যাবে, ক্ষমতার পরিবর্তন হয়ে যাবে, উনি নেমে যাবেন, কি করবেন? দেশের মানুষের প্ল্যানের কথা উনি বলে যা হয় সবগুলো কাজ করছেন, ওগুলো মানে কোনো বিশেষ কোনো প্ল্যানের কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছেন উনি? আমি যেটা শুনেছি যে উনি একটা বড় ইউনিভার্সিটি করতে চান, উনি বাংলাদেশের ভেতরে বড় হাসপাতাল করতে চান, এটা আমরা শুনেছি। বাট উনি তো মানে কাজ পাগল লোক। আমি তো মনে করি উনি কাজের মধ্যেই থাকবেন। ওনার এই জায়গাটায় ওনার একদম রিলেন্টলেস। আমি 10 মাসে ওনার সাথে এইটাই আমি মনে করি, মানে আমাকে যদি বলে যে তুমি এই গভর্নমেন্টের থেকে কি নিয়ে যাবা, আমি বলবো যে আমি নতুন একটা ওয়ার্ক কালচার ওনার কাছ থেকে শিখেছি, যে উনি অসম্ভব কাজ পাগল মানুষ, একটা মিনিট উনি নষ্ট করেন না। এটা কিন্তু মানে একটা অনেকের মধ্যেই তো, আমাদের মধ্যেও অনেক সময় বালখিল্যতে এসে পড়ে, হাসি ঠাট্টার মধ্যে সময়টা কাটাতে চাই। উনি যে ওনার সেন্স অফ হিউমার খুবই ভালো। আমি একটু জিজ্ঞেস করতে যাচ্ছি যে উনি খুবই সিরিয়াস টাইপ লোক কিনা, কিন্তু এর মধ্যে ওনার সেন্স অফ হিউমার, বাট পুরোটাই কাজ কেন্দ্রিক। তো উনি যে এত কিছু করছেন, অবশ্যই তার অনেক বয়স হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে তার অনেক কাজ হয়েছে, এখন দেশের জন্য কাজ করছেন, সরকারের দায়িত্ব নিচ্ছেন, উনি ওনার ফ্যামিলিকে টাইম দিতে পারছেন? এর মধ্যে যতটুকু দেওয়া যায় ফ্যামিলিকে টাইম দিচ্ছেন। তবে একটা জিনিস আমি জানি, ফ্যামিলিকে উনি কোনো প্রপার্টি রেখে যাচ্ছেন না কোথাও। ফ্যামিলি এই যে উনি এতগুলো প্রতিষ্ঠান করলেন, কোথাও তো ওনার একটা শেয়ার নাই, ওনারশিপ একটা টাকা ওনার না। সেটা গ্রামীণ ব্যাংকই বলেন, কর্মকুফের জায়গাগুলো আপনি দেখেন, এই কর্মকুফটা এটা অন্যায়ভাবে এই করটা ইম্পোজ করা হয়েছিল। এটা যে কোনো গভর্নমেন্ট আসলে এটা মওকুফ করতে, এখন ওনার আমলে হয়েছে বলে এটা করছেন। এটা আপনি যিনি এই এটার জন্য কি তিনি একটু ওয়েট করতে পারতেন না, যে পরবর্তী সরকার আসলেও তো একই কাজই হতো? এটা ন্যাচারালি হয়ে গেছে, এটা ন্যাচারাল। এই না ওনার তো এগুলোর ইনফ্লুয়েন্স করা কি, এটা একটা ফালতু কেস ছিল। এখন আপনি এইটার জন্য আমরা সবাইকে ইনভাইটও করেছি, যে যারা লয়ার, যারা এটা দেখছেন তাদের সাক্ষাৎকার নেন না, তারা যারা ডিটেলসটা জানেন। অনেকে যেটা হচ্ছে কি, একটা দুইটা শব্দ দেখে এটাকে স্প্রেড করেন। আমাদের যে লোকগুলো এটা হ্যান্ডলিং করেছেন, বা এনবিআর এর কাছে যান, বা এর কাছে যান, কি জন্য রাইভাল যারা এই ধরনের প্রতিষ্ঠানের, তাদের কাছে যান, এবং যারা এটা কর্ডের এই লয়ার তাদের কাছে যান, যে জিজ্ঞেস করেন যে এটার মধ্যে কোনো অন্যায় কিছু হয়েছে কিনা। এটা তো উনি তো, আমি এইটুক বলতে পারি, উনি একটা অ্যাডভান্টেজ দিবেন, উনি এই ধরনের লোক না। আর তাহলে তো উনি নিজের অ্যাসেট করতেন, উনি একটা অ্যাসেট নাই তো, ওনার একটা গাড়ি নাই, ওনার একটা বাড়ি নাই। উনি এই যে 50-60টা প্রতিষ্ঠান করেছেন, কোথাও ওনার নিজস্ব একটা শেয়ার রাখেন নাই একটা। উনি ওনার মনিটারি বা ফিনান্সিয়াল একটা গেইন হবে, বা এটার প্রতি উনি অ্যাট্রাক্টেড হবেন, ওনার এইটা নাই। এই ব্যাপারে ওনার কোনো, একদম নির্লোভ একটা মানুষ। এই জায়গায় আমি অন্তত পাইনি গত 10 মাসে। এখন আপনারা দেখবেন আমরা সবাইকে ইনভাইট করি,
ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেন। চিপ ফেসবুকে দু একটা কমেন্ট না লিখে আপনারা ইনভেস্টিগেশন করে দেখেন যে কোনো ধরনের কোনো অন্যায় করা হয়েছে কিনা, কোনো ইনফ্লুয়েন্স করা হয়েছে কিনা, কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা তৈরি হয়েছে কিনা। আপনারা দেখেন, আমরা তো সবাইকে ওয়েলকাম করি। উনি ইভেন যেই প্রতিষ্ঠানগুলো নিয়ে কথা হয়েছে তার সেই প্রতিষ্ঠানের লোকগুলোকেও তো ইন্টারভিউ করা যায় যে আপনি এটা কিভাবে পেলেন। হ্যাঁ, যেই আর যেগুলো যে লাইসেন্সের কথা এসছে, এই লাইসেন্সগুলো ওনার সেই 2009, 10, 11, 12-তে ওনারা অ্যাপিল করে রেখেছেন। তো এখন যদি এটা পায়, এটা তো অন্যায়টা কি? এটাই যে উনি ম্যান পাওয়ার, ওনাকে সেই সৌদি জার্মান হসপিটাল চেইন ওনার কাছ থেকে নার্স এবং মেডিকেল স্টাফ নিতে চেয়েছিলেন 300 জন সেই 2009 সালে। তো ওই আলোকেই, যেহেতু ওনার কোনো ম্যান পাওয়ার এজেন্সি নাই, তো এই আলোকে রিক্রুটমেন্ট এজেন্সি করার একটা লাইসেন্সের জন্য অ্যাপিল করা হয়েছে। ওরা দেয় নাই। দিলে হয়তো এতদিনে এই হিসাব মতো 10,000 আমরা নার্স এবং ডাক্তার এবং মেডিকেল স্টাফ পাঠাতে পারতাম, এবং এটা খুবই চিপ, কোনো টাকা লাগতো না। তো এখন এসে এই 2009 সালের যেটা অ্যাপ্লিকেশন করা হয়েছে, সেই অ্যাপ্লিকেশনটা এসে 2024 সালের পরে, মানে এই পট পরিবর্তনের পরে পাওয়া হয়েছে। এখন এটার মধ্যে অন্যায়টা কি বলেন? এটা তো দেশের মানুষের সেবার জন্য। শফিকুল আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বিশেষ সাক্ষাৎকারটি দেখার জন্য, আমাদের সাথে সময় দেওয়ার জন্য, সঙ্গ দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আবার এরকমই একটা ইন্টারেস্টিং আরেকটা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।